যেমন কোনো ফ্রি মানুষ এবং কোনো বিজি মানুষ, কোনো ব্যস্ত মানুষ, দুজনকেই, দুজনের মধ্যে কার কাছে সময় বেশি? ফ্রি মানুষের কাছে সময় বেশি। তাকে তুমি যদি একটা খুব ভালো কথা বলো এবং খুবই খারাপ কথা বলো, দুটোতে সে নাচতে লাগবে। ইন দ্য সেন্স, সে লাফাবে, হ্যাঁ, মানে তাকে বেশি ইনফ্লুয়েন্স করবে। কাকে? ফ্রিকে। বিজিকে ইনফ্লুয়েন্স করবে না, সে কাজের মধ্যে ব্যস্ত। তো ঠিক সেরকম, যখন সমতল দর্পণের উপর লাইটটা পড়ে, কাঁচ ভেদ করে তো পেছন দিকে তো অ্যালুমিনিয়ামের কাছে যাবে। তো অ্যালুমিনিয়াম অর্থাৎ ধাতুর মধ্যে ফ্রি ইলেকট্রন আছে। সেই ফ্রি ইলেকট্রন গুলো প্রচুর জোরে 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 কাঁপতে থাকবে, কম্পিত হতে লাগবে। তো যখনই বেশি জোরে জোরে কাঁপবে, সে একটা তরঙ্গ তৈরি করবে। আমরা জানি কোনো কাঁপা জিনিস তরঙ্গ তৈরি করবে। এবার তোমরা বলবে, দিদি আমি কাঁপতে লাগছে, এভাবে উপর নিচে লাফাতে লাগছে, তার মানে কি আমি তরঙ্গ তৈরি করতে পারি? হ্যাঁ পারো, কিন্তু তোমার ফ্রিকোয়েন্সিটা খুবই কম। হাই, আমি রিজওয়ানা আক্তার। তো আমি আজ ক্লাস 12 এর জন্য, অর্থাৎ সেমিস্টার 4 এর জন্য আলোর অধ্যায়টির ওপর ভিডিও আনছি, যেখানে আমি তোমাদের শেখাবো বা বোঝাবো বা পড়াবো, যা ধরতে পারো। মেন কথা, ভিডিওটা দেখলে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমাদের মুখস্থ করতে হবে না, বা যে টপিক গুলো আমি বোঝাবো সেগুলো তোমাদের এই ভিডিওটা দেখার পর আর দ্বিতীয়বার রিভাইজ করার কথাও মনে করতে হবে না। বাট আমি বলবো রিভাইজ করবে, বারবার রিভাইজ করবে। কারণ আমি একটু গল্পের ছলে পড়াই, একটু জেনজি টাইপ, বুঝতে পারো, কিন্তু কনসেপ্ট দিয়েও পড়াই। সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো অনেকজনের চাহিদা ছিল, সেমিস্টার 4 এর জন্য ভিডিও আনার কথা বলছিল অনেকে, তাই নিয়ে আসছি। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পড়া। আলো, লাইট কি? এই যে জ্বলছে, আমার উপর পড়ছে, প্রতিফলিত হয়ে ক্যামেরাটা নিচ্ছে, and তারপরে তোমরা দেখতে পাচ্ছ। অন্ধকার করে দিলে কি দেখতে পাবে? দেখতে পারবে না। তো এই আলো, যে চারিদিকেই আলো, আলো খুঁজি এত আমরা, জিনিসটা কি? তাই তো, জিনিসটা কি? আলো হচ্ছে এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কি বলে দিলে, এত ভারী শব্দ সহ্য করতে পারছে না দিদি। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে কি? এর আগের চ্যাপ্টার ছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। জানি না পড়েছো কিনা, বাদ দাও, ছোট্ট করে বলে দিই। তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, এই জিনিসগুলো পড়েছো? তো তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, হাতটা আমি বেঁকাতে পারছি না, দেখাচ্ছিলাম এভাবে, সোজা হয়ে, হ্যাঁ, এভাবে দুটোর মাঝখানে যদি 90 ডিগ্রি কোণ হয়, কি 90 ডিগ্রি? তো তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র 90 ডিগ্রি। এবং তরঙ্গ, যেটা তরঙ্গ, সেটা যদি এভাবে যায়, মানে তিনজন পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি, এই তরঙ্গটাকে তখন আমরা কি বলবো? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলাক স্যারের একটা ভিডিও খুব পপুলার হয়েছিল এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উপরে, এইভাবে হাতগুলোকে এইভাবে করছিল আর স্যার এগিয়ে যাচ্ছিল। এটার মানে কি? ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ক্রমাগত এভাবে উপর নিচ করছে, চৌম্বক ক্ষেত্র ক্রমাগত এভাবে তোমাদের দিকে এগোচ্ছে আর ভেতরে এইদিকে আসছে। আর তরঙ্গ যদি এদিকে যায়, সেই তরঙ্গটাকে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলবো। এবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অনেক আছে, ক্লাস 10-এও ছিল, যেমন গামা রশ্মি, এক্স রশ্মি, অতি বেগুনি রশ্মি, দৃশ্যমান রশ্মি, সবই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেখতে পাওয়া যায়। আমরা শুধুমাত্র এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এতগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ রয়েছে, তার মধ্যে দৃশ্যমান আলো এইটি পড়বো। এটিও একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি 3800 থেকে বা 4000 থেকে 7000 বা 7000 থেকে একটু বেশি, মানে ধরে নাও 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম এর মাথাতে গোল, তোমরা জানো সকলে। এই তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে দৃশ্যমান আলো পড়ে, যা আমাদের চোখকে দেখতে সাহায্য করে, যা আমাদের চোখ গ্রহণ করতে পারে। তাহলে বাকি তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি আমাদের চোখ গ্রহণ করতে পারে না? পারে না। আমাদের চোখ সেন্সিটিভ শুধুমাত্র এই দৃশ্যমান আলোর জন্য। বাকি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেমন এক্স রশ্মি, এদেরও একটা কাজ আছে, তোমরা জানো, কমেন্টে জানাবে কি কাজ। অতি বেগুনি রশ্মি, কমেন্টে জানাবে এর কাজ কি। তো আমরা শুধুমাত্র দৃশ্যমান আলো সম্পর্কে পড়াবো।
এটা অনেক কিছু বেশি পড়ে দিলাম। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য বুঝে গেছি। এবার এই দৃশ্যমান আলো আমরা চোখে দেখতে পাচ্ছি, এর একটা সোর্স আছে, একটা উৎস আছে যেখান থেকে আলোটা আসছে। যেমন আমার সামনে এখানে বাল্ব জ্বলছে, এখান থেকে বাল্বে আলোটা আমি দেখতে পাচ্ছি, এটা হলো সোর্স, উৎস। তো এই সোর্স বা উৎস দু প্রকার হয়, একটা হচ্ছে স্বপ্রভ, একটা হচ্ছে নিষ্প্রভ। স্বপ্রভ জিনিসটা, স্বপ্রভ মানে স্বয়ং, মানে নিজে থেকে আলো দিচ্ছে। আমি কি তোমাকে নিজে থেকে আলো দিচ্ছি? না, আমার উপর আলোটা পড়ছে, প্রতিফলিত করছে আমার বডি, আমার শরীর, দেন তুমি দেখতে পাচ্ছ। মানে আমি নিজে থেকে আলো দিচ্ছি না, তাহলে আমি হলাম নিষ্প্রভ বস্তু। বা চাঁদ, চাঁদেরও নিজস্ব কোনো আলো নেই, প্রতিফলিত করে, তাই আমাদের চোখে দেখতে পায়। তাই বলে এই নয় যে চাঁদের আলো আছে, চাঁদ হচ্ছে নিষ্প্রভ বস্তু। তাহলে স্বপ্রভকে সূর্য, মোমবাতি, এরা নিজে থেকেই আলো দেয়, তাহলে এরা হলো স্বপ্রভ বস্তু। এটা হচ্ছে সহজ কিছু জিনিস, যে উৎস দুই প্রকার, স্বপ্রভ, নিষ্প্রভ। হয়ে গেল। এবার আমরা বলি একটা আলো, লাইট, কি বললাম আমরা? লাইট কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তরঙ্গ বললেই মাথাতে এরকম একটা ছবি আসে, তাই তো? এরকম একটা ছবি আছে তরঙ্গ বললে, ওয়েভ বললে। তো একটা তল নিলাম, এটা হলো বাতাস। ধর আমি একটা কি নিলাম, একটা মাধ্যম নিলাম, ধরে নাও গ্লাস স্ল্যাব নিলাম। এই গ্লাস স্ল্যাব জিনিসটা কি টেনেও পড়েছিলে? স্ল্যাব হচ্ছে কাচের তৈরি একটা ঘনক টাইপ, একটা মোটা ধরনের ঘনক টাইপ। তো এই কাচের স্ল্যাবের উপর আমি একটা আলো ফেললাম, হ্যাঁ, লাইট ফেললাম। তো এই লাইটের কি কি হতে পারে, কি কি প্রবাবিলিটি আছে, কি কি হতে পারে? এক, কিছু অংশ প্রতিফলিত করলো, এই তলটা রিফ্লেকশন করলো, রিফ্লেক্ট করলো। কিছু অংশ, এটা অভিলম্বটা টানি, এ শোষণ করে নিল। তাহলে কিছু অংশ শোষণ করে নিল, কিছু অংশ প্রতিফলিত করলো, কিছু অংশ পাঠিয়ে দিল, মানে এই মাধ্যমটা বরাবর এভাবে চলে এলো, মানে ট্রান্সমিশন ঘটলো, এর ভেতরে ঢুকে বেরিয়ে গেল, ট্রান্সমিট করলো, ট্রান্সমিশন বলে ইংলিশে। তাহলে একটা আলো একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমের বিভেদ তলে পড়লো, তার কি কি হতে পারে? এক, সে পুনরায় সেই মাধ্যমে ফিরে যেতে পারে, যেটাকে বলা হয় প্রতিফলন। বা সেই মাধ্যমটা কিছু অংশ শোষণ করে নিতে পারে, সেটাকে বলে শোষণ। বা সেই আলোর কিছু অংশ এই মাধ্যম বরাবর ট্রান্সমিট করে গেল, দিয়ে বাইরে বেরিয়ে গেল, ভেতরে ঢুকে একবার বাইরে বেরিয়ে গেল, এটাকে বলে ট্রান্সমিশন। তো তিনটে জিনিস হতে পারে, প্রতিফলন, শোষণ, আর বাংলা টার্মসটা মনে পড়ছে না, একটু দেখে নাও। ট্রান্সমিশন মানে আর পার ছেদ করে চলে গেল। এই তিনটে আলোর, এই তিনটে জিনিস হতে পারে যদি কোনো আলো আপতিত হয়। খুবই বেসিক ছিল, সেটা বোঝালাম। এবার প্রতিফলন জিনিসটা আরেকবার বোঝায়। প্রতিফলন মানে হচ্ছে একটা, তোমরা ড্রপ বল দেখেছো, মেঝেতে ড্রপ খাওয়ালে আবার হাতে নিয়ে নিলে, মানে তুমি দাঁড়িয়ে আছো এই বাতাস বা বায়ু মাধ্যমে, সেখান থেকে মেঝে একটা বিভেদ তল, এটা তো বায়ু মাধ্যম নয়, এটা বাতাস নাই, তো তার উপরে তুমি বলটাকে ছুড়লে, সে আবার তোমার হাতে ফিরে এলো, তুমি যে মাধ্যমে আছো সেই মাধ্যমে ফিরে এলো, এই ঘটনাটাকে বলা হয় প্রতিফলন। আলোর ক্ষেত্রে কি হয়, আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ তলে গিয়ে পড়ে সেই মাধ্যমে যদি ফিরে আসে, এই ঘটনাটাকে আমরা বলবো আলোর প্রতিফলন বা রিফ্লেকশন। বোঝাতে পারলাম? আমি নোটস লেখাই না, আমি বোঝাই। তো নোটসটা তোমার বই থেকে তো পেয়ে যাবে, মুখে বলে দিলাম, বুঝিয়ে দিলাম, বই থেকে একটু পড়ে নিও। হোয়াট ইজ রিফ্লেকশন বা কোনটা প্রতিফলন, বাংলার সঙ্গে ইংরেজি টার্মও আমি অ্যাড করে দিচ্ছি। এটা হলো রিফ্লেকশন বা প্রতিফলন। তো এই প্রতিফলনে কিছু সূত্র আছে, আবার বলবো, ক্লাস 10-এ পড়েছিলাম বা তারও আগে 8-এ পড়েছিলাম। প্রতিফলনের সূত্র কি সেটা বল। দেখো, এটা হচ্ছে একটা আয়না, ধরো আয়না দিয়ে বলি সমতল দর্পণ, এখানে একটা আলো পড়লো,
যে আলোটা পড়লো তাকে বলা হয় আপতিত রশ্মি। কি? আপতিত রশ্মি, ইনসিডেন্ট রে। এটা কি বলে? এটাকে বলা হয় আপতন বিন্দু। এই পয়েন্টে ইনসিডেন্ট হলো, আপতিত হলো, তো এই পয়েন্টটাকে আমরা আপতন বিন্দু বলি। এবার একটা অভিলম্ব টানবো এই আপতন বিন্দুতে। অভিলম্ব মানে কি? তুমি সোজা হয়ে দাঁড়াও, মেঝেটা সোজা সমতল, তার উপর তুমি সোজা হয়ে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি হলে এই তলটা বা সমতলের জন্য 90 ডিগ্রি। এটা হলো হাত, এটা সমতল, কল্পনা করে নাও সমতল তো হয় না, পিওর ওঠানামা থাকে, তো এটা সমতল, এর উপর এই মার্কারটা রাখলাম, তাহলে এই তলটার জন্য এই মার্কারটা হচ্ছে লম্ব, মানে 90 ডিগ্রি কোণ করেছে। তো আমি একটা লম্ব অঙ্কন করলাম, জানি না ছবিতে বেকার লাগছে না লম্বই লাগছে, বলে দিচ্ছি লম্ব, তো এটা 90 ডিগ্রি কোণ করেছে, এটা হলো অভিলম্ব। তা আপতন বিন্দুতে আমি একটা অভিলম্ব টানলাম। আপতন কোনটাকে বলবো? এইটাকে আই দিয়ে লেখা হয়। আপতিত রশ্মি আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই দুইয়ের মাঝখানে কোনটাকে আমরা আপতন কোণ বলবো। বারবার বলছি, এইটার এটার মাঝখানে কোনটাকে আমরা দেখবো, এই কোণটাকে আপতন কোণ বলে না, মনে থাকবে। এটা হলো আপতন কোণ। এবার এই প্রতিফলন ঘটবে, চলে গেল, এটা হলো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি আর এই অভিলম্বের মাঝখানের কোণটাকে বলা হয় প্রতিফলন কোণ। সব সময় আমরা আপতন কিংবা প্রতিফলন কোণ দেখার জন্য অভিলম্বের সঙ্গে কোণটাকে দেখব, তলের সঙ্গে দেখব না। আপতন কোণ এটা প্রতিফলন কোণ। প্রতিফলনের প্রথম সূত্র হচ্ছে এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, অর্থাৎ যে কোণে আলোটা এসে পড়ে সেই কোণে আলোটা প্রতিফলিত হয়। তার মানে কোণ আই সমান কোণ আর, এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, একই তলে থাকে। তলে আছে বলে তো আমি ছবিটা আঁকতে পারলাম। যদি এরকম হতো ব্যাপারটা, অভিলম্বটা যদি এইদিকে হতো আর এরা যদি এরকম তলে থাকতো, তাহলে এটাকে আমি একই তলে আঁকতে পারতাম? এই যে উঠে রয়েছে এটাকে আমি ছবিতে আঁকতে পারতাম? পারতাম না, তো একই তলে থাকে। দ্বিতীয় সূত্র কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে, মনে রাখবে বারবার বলছি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব পরস্পর একই সমতলে থাকে। দুটো সূত্র কমপ্লিট। এইবার বলি, এই ছবিটা দেখো, এটা হচ্ছে সমতল দর্পণ, এর উপর একটা আলো আমি ফেললাম, এটা হচ্ছে আপতিত আলো। সর্বদা আমি যেভাবে ছবি আঁকলাম, আলো পড়ছে, কোন দিক থেকে পড়ছে সেটা বোঝানোর জন্য আমাকে তীর চিহ্নটাকে অবশ্যই বোঝাতে হবে। তীর চিহ্ন না দিলে আমরা এটা বলতে পারবো না কোন, মানে না দিলে সেটা ভুল হবে। এই তীর চিহ্নটা এদিকে, মানে এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে, এদিকে আলো পড়ছে। প্রশ্ন, আপতন কোণ কত? কমেন্টে জানাও। জানিয়ে দিয়েছো? দেখো, এই তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, কথাটা মনোযোগ সহকারে শুনবে। তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, আমি কিন্তু আপতন কোণ 90 ডিগ্রি বলি নাই। তোমরা অনেকে হয়তো ভাবছিলে যে আপতন কোণ 90 ডিগ্রি হবে। তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, কিন্তু আপতন কোণ তো তলের সঙ্গে দেখে না, কার সঙ্গে দেখে? অভিলম্বের সঙ্গে দেখে। তাহলে এইটাই অভিলম্ব, আবার এর ওপরেই এই বরাবরই আলোটা পড়লো, তাহলে এদের মাঝখানে কি কোনো কোণ তৈরি হয়েছে? তাহলে আপতন কোণ কত হবে? বোঝাতে পারলাম? তাহলে এখানে ক্ষেত্রে আপতন কোণ 0। তো এই আপতনটার নাম কি? একটা নাম দেওয়া হয়তো। এবার অনেক সময় আমরা এটা ভেবে নিই লম্ব আপতন বলেছে, তার মানে আপতন কোণ 90 ডিগ্রি, বাট ভুল। লম্ব আপতন কথাটার মানে হচ্ছে তলের সঙ্গে, তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করা, এটাকে বলা হয় লম্ব আপতন। এটার মানে এটা নয় যে আপতন কোণ 90 ডিগ্রি, আপতন কোণ 0 ডিগ্রি। লম্ব আপতন মানে আপতন কোণ 0 ডিগ্রি। এটার মানে লম্ব আপতনের ক্ষেত্রে ছবিটা এরকম হবে, ছবিটা এই দিক থেকে বোঝা যাচ্ছে আপতন কোণ 0 ডিগ্রি। বারবার বলছি তার কারণে এখানে অনেকে ভুল করে। বেশ, এবার বলি, প্রতিফলিত হচ্ছে, প্রতিফলন হচ্ছে, কত পরিমাণ প্রতিফলন হবে সেটা জানবো। সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক, কত কোণে আলোটা পড়ছে। দুই, কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে
বিভেদ তলে আলোটা পড়ছে। মানে বাতাস থেকে কাচে যাচ্ছে, নাকি বাতাস থেকে জলে যাচ্ছে, না বাতাস থেকে আয়নাতে যাচ্ছে? চলো বুঝি। অনেকে মুখস্থ করে দিয়ে ভুলে যায়, বোঝানোর চেষ্টা করছি, বোঝো। আপত প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন। কি প্রশ্নটা? কোন আপতনের জন্য বা আপতন কোণ কত হলে প্রতিফলন সবচেয়ে কম হবে, খুব কম হবে? কোন আপতনের জন্য? অনেকে মুখস্থ করে নেয় লম্ব আপতনের জন্য, অর্থাৎ আপতন কোণ 0 ডিগ্রি। কেন? কেন? কেনটাও খুবই জটিল, তার কারণ ফ্রেজেনাল ইকুয়েশন, ফ্রেজেনাল ল, ফ্রেজেনাল একজন বিজ্ঞানী, হ্যাঁ, তিনি একজন বিজ্ঞানী, তিনি একটা সূত্র দিয়েছিলেন যে কত পরিমাণ প্রতিফলন হবে, কত পরিমাণ প্রতিসরণ হবে, সেটা নির্ভর করছে আমার এই সূত্রের উপর। এই সূত্রটি তুমি মান বসাও, বার করো কত পার্সেন্টেজ প্রতিফলন হবে, কত পার্সেন্টেজ প্রতিসরণ হবে। আলটিমেটলি কত প্রতিফলন হবে সেটা ফ্রেজেনাল ল এর ইকুয়েশন অর্থাৎ সূত্র থেকে আমরা বার করতে পারি। তো তোমাদের তো সেটা নেই, তাই তোমাদের মনেই রাখতে হবে। তো মনে রাখার জন্য একটা গল্প বলি, গল্প বলার জন্য বিখ্যাত, যা গল্প বলি। একটা তীর না, জ্যাভলিন থ্রো তোমরা সবাই দেখেছো হয়তো স্কুলে কিংবা মোবাইলে, ইউটিউবে। তো সেই তীরটাকে তুমি ওপর থেকে এভাবে ছোড়ো, মানে তলের সঙ্গে আমার 90 ডিগ্রি, ধরো এটা তীর, হ্যাঁ, আমি এভাবে ছুটছি, আর একবার ছুটছি এভাবে, ভালো করে দেখবে, তলের সঙ্গে 90 ডিগ্রি ছুটছি না, এভাবে ছুটছি। কোনটার ক্ষেত্রে বেশি গাঁথবে, বেশি প্রবেশ করবে মাটি ভেদ করে? সিম্পল উত্তর, এটা আমি এভাবে ছুটছি। এটা কেন বললাম? এর সঙ্গে কিন্তু এটা কোনো রিলেটেড নয়, আমি মনে রাখার জন্য বলছি। যখন আমি আলোটাকে তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে ফেলবো, অর্থাৎ যখন আপতন কোণ 0 ডিগ্রি হবে, তখন বেশি প্রবেশ করে যাবে ওই মাধ্যমে, মানে অন্য মাধ্যমে প্রবেশ করছে, তার মানে এই মাধ্যমে কম ফিরে আসছে। তাহলে এই মাধ্যমে কম ফিরে আসাটাকে কি বলা হয়? প্রতিফলন কম হচ্ছে। তাহলে লম্ব আপতনের জন্য অর্থাৎ আপতন কোণ 0 ডিগ্রির জন্য প্রতিফলন সবচেয়ে কম হবে। আমি এখন প্রতিসরণ কথাটা উচ্চারণ করব না, নাহলে সব ঘেটে ঘ করে দেবে, তাই বলছি মাধ্যমে প্রবেশ করা এই ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে মাধ্যমে প্রবেশ, এই মাধ্যম থেকে আমি তীরটাকে ছুড়লাম, ভেতরে প্রবেশ করে গেল, মানে বাইরে বেরিয়ে গেল কম, মানে প্রতিফলন কম হলো, প্রতিফলন কম হলো মানে ভেতরে প্রবেশ করে গেল, এইভাবে মনে রাখবে। আর যদি আমি বেশি তির্যক কোণে ফেলি, তাহলে সেক্ষেত্রে প্রতিফলনটা বেশি হবে, এটা যদি ওটা, ওটা কম হবে। মনে রাখার জন্য বলছি, কিন্তু আসল ফিজিক্স হচ্ছে ফ্রেজেনাল ইকুয়েশনের থ্রু আমরা এটা বার করতে পারি। ওকে, তো প্রশ্ন এরকম আসতে পারে, এইটা বলে এরকম প্রশ্ন আসে বলে এটাই আসবে তার কোনো মানে না, এরকম আসতে পারে যে আমি দুটো রশ্মি নিলাম, আলো রশ্মি, একটা আলোকে 30 ডিগ্রি কোণ করে আপতন করলাম, মানে একটা আলোর আপতন কোণ 30 ডিগ্রি, একটা আলোর আপতন কোণ 60 ডিগ্রি। কার ক্ষেত্রে প্রতিফলন বেশি হবে? প্রতিফলন মানে কি? সেই মাধ্যমে ফিরে আসা। তাহলে যত তির্যক ভাবে ফেলবো, যত কোণটাকে আমি বাড়াবো, দেখো এটা মানে কি আপতন কোণ, একটা 30 ডিগ্রি বলেছে আর একটা বলেছে 60 ডিগ্রি, মানে এই পুরোটা। তার মানে কে বেশি গাঁথবে? যে 30 ডিগ্রি কোণ করে যাকে ফেলা হলো বেশি গাঁথবে, গাঁথবে মানে প্রবেশ করবে, মানে এই অবস্থায় ফিরে আসাটাকে প্রতিফলন বলে। আর প্রবেশ করবে মানে এদিকে, হ্যাঁ। তো প্রবেশ বেশি করা মানে প্রতিফলন কম করা, সেই মাধ্যমে ফিরে আসা কম। তাহলে এ প্রবেশ বেশি করবে, এর প্রতিফলন কম হবে, আর এর প্রতিফলন বেশি হবে। তাহলে যে আলোটাকে বেশি কোণে ফেলবো, বেশি কোণে আপতন করব, সে আলোর প্রতিফলন বেশি হবে। যত কোণ বাড়াবো তত প্রতিফলন বেশি হবে। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা বলি মাধ্যমে, যেটা বললাম, আমি বাতাস থেকে কাচের স্ল্যাবে আলো ফেললাম, আবার বাতাস থেকে আয়নাতে আলো ফেললাম, দুটোর মধ্যে কোনটাতে প্রতিফলন বেশি হবে এবং কেন? আয়নাতে যখন আলো ফেলবো, সমতল দর্পণে যখন আলো ফেলবো, সেক্ষেত্রে প্রতিফলনটা বেশি হবে।
আর এক্ষেত্রে কম হবে। এবার তোমাদের প্রশ্ন করা এটা উচিত, দুটোই তো কাঁচ, তাহলে কেন এটাতে প্রতিফলন বেশি এটাতে প্রতিফলন কম কম? দুটো জিনিস দিয়ে আমি এক্সপ্লেন করতে পারি। প্রথম জিনিসটা বলি, ইন ডেপথ একটু বোঝাই। দেখো, এখানে একটা গল্প আছে, কিন্তু কনসেপ্ট দিয়ে গল্পটা। আলো এক প্রকার তরঙ্গ, মানে শক্তি। ওকে, তো শক্তিটা বা তরঙ্গটা পড়ছে কাঁচের স্ল্যাবের এর উপর, আর একবার সমতল দর্পণের উপর। সমতল দর্পণ মানে কি? কাঁচ, আর তার নিচে কি থাকে? কাঁচের নিচে কি দেওয়া থাকে? অ্যালুমিনিয়াম এর পর্দা দেওয়া থাকে। আগে দেওয়া হতো রূপোর প্রলেপ, তারপরে পারদ দেওয়া হচ্ছিল, তারপর এখন চেঞ্জ করে অ্যালুমিনিয়াম। ওগুলোর দাম বেশি, অত খরচা কেন করবো? তো অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয় পেছন দিকে। অ্যালুমিনিয়াম কি? ধাতু। তো তোমরা কেমিস্ট্রিতে পড়েছো ধাতু জিনিসটা কি? ধাতু মানে হচ্ছে সে সবসময় চাইবে আমার থেকে ইলেকট্রন বেরিয়ে যাক, তার টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন বের করা। ফ্রি ইলেকট্রন তার মধ্যে বেশি আছে, ব্যস্ত ইলেকট্রন কম। ব্যস্ত মানে বন্ডেড ইলেকট্রন, যারা আমি বোঝাচ্ছি, ফিজিক্স এরকম কোনো ভাষা নেই, আমি বলছি। তো ফ্রি ইলেকট্রনের পরিমাণ ধাতুর মধ্যে বেশি থাকে। আর গ্লাস স্ল্যাব, কাচের যে স্ল্যাব, তার মধ্যে ফ্রি ইলেকট্রন কম, মানে সমস্ত ইলেকট্রন গুলো একে অপরের সঙ্গে বেশ বন্ধনে আবদ্ধ আছে, ফ্রি নেই। তো যখন কোনো ডিস্টারবেন্স, কোনো তরঙ্গ বা ওয়েভ বা কোনো এনার্জি, যেমন লাইট পড়ছে, তাহলে লাইট পড়ছে মানে এনার্জি পড়ছে, তো কে বেশি কম্পিত হবে? যে বেশি ফ্রি হবে। যেমন কোনো ফ্রি মানুষ এবং কোনো বিজি মানুষ, কোনো ব্যস্ত মানুষ, দুজনকেই, দুজনের মধ্যে কার কাছে সময় বেশি? ফ্রি মানুষের কাছে সময় বেশি। তাকে তুমি যদি একটা খুব ভালো কথা বলো এবং খুবই খারাপ কথা বলো, দুটোতে সে নাচতে লাগবে। ইন দ্য সেন্স, সে লাফাবে, হ্যাঁ, মানে তাকে বেশি ইনফ্লুয়েন্স করবে। কাকে? ফ্রিকে। বিজিকে ইনফ্লুয়েন্স করবে না, সে কাজের মধ্যে ব্যস্ত। তো ঠিক সেরকম, যখন সমতল দর্পণের উপর লাইটটা পড়ে, কাঁচ ভেদ করে তো পেছন দিকে তো অ্যালুমিনিয়ামের কাছে যাবে। তো অ্যালুমিনিয়াম অর্থাৎ ধাতুর মধ্যে ফ্রি ইলেকট্রন আছে, সেই ফ্রি ইলেকট্রন গুলো প্রচুর জোরে 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 কাঁপতে থাকবে, কম্পিত হতে লাগবে। যখনই বেশি জোরে জোরে কাঁপবে, সে একটা তরঙ্গ তৈরি করবে। আমরা জানি কোনো কাঁপা জিনিস তরঙ্গ তৈরি করবে। এবার তোমরা বলবে, দিদি আমি কাঁপতে লাগছে, ভেবে উপর নিচে লাফাতে লাগছে, তার মানে কি আমি তরঙ্গ তৈরি করতে পারি? হ্যাঁ পারো, কিন্তু তোমার ফ্রিকোয়েন্সিটা খুবই কম। মানে ফ্রিকোয়েন্সি মানে কি? মানে খুব জোরে জোরে কাঁপা। এক সেকেন্ডে তুমি ধরো 1000 বার কাঁপলে, তোমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000। আবার যদি 1,00,000 বার কেউ কাঁপে, তার ফ্রিকোয়েন্সি 1,00,000। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, তরঙ্গটাকে আমরা তত ফিল করতে পারবো, অনুভব করতে পারবো। তো ইলেকট্রনটা ফ্রিকোয়েন্সি খুব বেশি হয়, খুবই কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি মানে কি? কম্পাঙ্ক। খুব জোরে জোরে কাঁপতে লাগলো, এক সেকেন্ডে অনেকবার কাঁপলো, তাহলে কি একটা তরঙ্গ তৈরি করবে। তরঙ্গ তৈরি যে তরঙ্গটা তৈরি করবে, ছবিটা দেখায়, এটা হলো সমতল দর্পণে। এখানে আছে অ্যালুমিনিয়ামের পর্দাটা আছে, এখানে আলোটা ফেললাম, কাঁচ ভেদ করে গেল এখানে, এখানে ইলেকট্রনটা ক্রমাগত এভাবে লাফাতে লাগলো, হ্যাঁ, এমন ভাবে লাফালো যে একটা তরঙ্গ তৈরি করলো। সেই তরঙ্গটা, এই তরঙ্গটা এইভাবে আসছে, এই তরঙ্গটা এরকম করে যায়, তার মানে প্রতিফলন করে দিল। হ্যাঁ, তো কি বলছিলাম, মশাতে খুব জ্বালাচ্ছে। সমতল দর্পণে আলোর প্রতিফলনটা বেশি হয়, কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে প্রতিফলনটা কম হয়। সবাই বিজি, সবাই বন্ডেড, সবাই বন্ধনে আবদ্ধ, কাঁপবে কম, কম কাঁপবে, তাহলে তরঙ্গ যেটা তৈরি হবে সেটা কম হবে। প্রতিফলিত আলো তরঙ্গটা, বুঝতেই পারছো, তাহলে প্রতিফলনটা কম হবে। এই কাঁচের স্ল্যাবে প্রতিফলনটা কম হয়। তো এই কারণেই সমতল দর্পণে প্রতিফলনটা বেশি হয়, যে ওখানে ইলেকট্রন গুলো বেশি জোরে কাঁপে, ফ্রি ইলেকট্রন। ওকে, এবার আরেকটা কনসেপ্ট দিয়ে বোঝাই। এটা তো ফার্স্ট হলো, দ্বিতীয় মেথড, যত বেশি প্রতিসরাঙ্কের পার্থক্য হবে। প্রতিসরাঙ্ক কি দিদি? প্রতিসরাঙ্ক কিছুই না, ঘনত্ব, আলোকীয় ঘনত্ব। ঘন জিনিসটা বুঝো তো, ঘন পাতলা, সেরকম। যে মাধ্যম বেশি ঘন, সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। সেই মাধ্যমে যদি আলো যায়, তাহলে সেই আলোর বেগটা বেশি হবে না কম হবে? কম হবে। বেশি ঘনর মধ্যে দিয়ে আলো প্রবেশ করলে, আলো যাতায়াত করে তার বেগটা কমে যায়, কম ঘনর মধ্যে বেগটা বেড়ে যায়। এ হলো ব্যাপার। তো প্রতিসরাঙ্কের পার্থক্য, বাতাস থেকে যখন কাছে যাচ্ছে, বাতাসের প্রতিসরাঙ্ক হচ্ছে, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1, মনে রেখে দেবে। কাছের হচ্ছে 1.5, তাহলে এদের পার্থক্য কত? 0.5। জলের হচ্ছে 1.33, তাহলে এদের পার্থক্য কত?
0.33। তাহলে তুলনামূলকভাবে এইখানে যত প্রতিফলন হবে এইখানে তার থেকেও কম প্রতিফলন হবে। এটা বলা আছে যে মাধ্যমের প্রতিসরাঙ্কে যত পার্থক্য হবে তত প্রতিফলন হবে। আর সমতল দর্পণের ক্ষেত্রে কি পেছন দিকে কি থাকে, ধাতু থাকে। ধাতু খুবই ঘন হয়, এর প্রতিসরাঙ্ক খুব বেশি হয়। তাহলে এক আর খুব বেশি প্রতিসরাঙ্কের পার্থক্য কি খুব বেশি। তাহলে পার্থক্য যত বেশি হবে প্রতিফলন তত বেশি হবে। তাই সমতল দর্পণের প্রতিফলন সবচেয়ে বেশি, তার থেকে কম কাঁচ, তার থেকে আরো কম জল। বোঝাতে পারলাম কি? আশা করি বোঝাতে পেরেছি। বেশ হলো। এবার প্রতিফলনের প্রকার পড়াই। প্রকারভেদ। দু প্রকার প্রতিফলন হয়, নিয়মিত, বিক্ষিপ্ত। না দিদি এখনই প্রতিফলন শিখলাম, আবার প্রতিফলনের প্রকারভেদ সেটা কি, কি জিনিস? নিয়মিত আর বিক্ষিপ্ত প্রতিফলন কি জিনিস? এখানেও আমি অ্যাজ ইউজুয়াল যেরকম বইয়ে আছে এবং যেরকম টিচাররা পড়ান সেটাই বলি। প্রথমে একটা সমতল দর্পণ, আয়না, যেখানে তুমি মুখ দেখো। আচ্ছা ঠিক আছে, তার উপর আলো পড়লো, ছবি এঁকেই বোঝায়, এগুলো মুছছে। এটা হলো সমতল দর্পণ। এখানে আমি একাধিক সমান্তরাল আলো ফেললাম, দুটো ফেললাম, একাধিক না দুটো। তাহলে এই আলোটার জন্য এটা হচ্ছে আপতন বিন্দু, এই আলোটার জন্য হচ্ছে এটা আপতন বিন্দু। সেই জন্য প্রতিফলনের সূত্রে বলেছিলাম আপতন বিন্দু কথাটা মনে রাখবে। তাহলে এই আলোটা, আপতিত রশ্মিটা কোন দিকে প্রতিফলিত হবে, প্রতিফলন কোন দিকে হবে, কত কোণে হবে, তার জন্য আমাকে এই পয়েন্টে অভিলম্ব টানতে হবে। এটা হলো এই আলোর জন্য অভিলম্ব। তাহলে এটা এই আলোর আপতন কোণ, তাহলে এই সমান কোণে এ বেরোবে। তাহলে এটা হলো প্রতিফলন কোণ। এই পয়েন্টের জন্য আমাকে অভিলম্ব টানতে হবে, বেরিয়ে গেল। এটা হলো এর জন্য আপতন কোণ, এটা হলো এর জন্য প্রতিফলন কোণ। লক্ষ্য করো এই দুজনও সমান্তরাল ছিল যখন পড়লো আপতিত আলো। প্রতিফলিত যে আলো দুটো হলো তারাও পরস্পরের সঙ্গে সমান্তরাল হলো। এই প্রতিফলনটাকে নিয়মিত প্রতিফলন বলে। মানে যখন কোনো মসৃণ তলের উপর আলো পড়বে, সমান্তরাল আলো পড়বে, সেক্ষেত্রে প্রতিফলনের পর প্রতিফলিত আলোগুলো সমান্তরাল হয়ে যায়। এই প্রতিফলনটাকে নিয়মিত প্রতিফলন বলে। বা এটাও বলতে পারো নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে অভিলম্বগুলো পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়। তার কারণ তলটা মসৃণ। এবার বিক্ষিপ্ত প্রতিফলনটা বোঝে। বিক্ষিপ্ত প্রতিফলন মানে হচ্ছে অমসৃণ তলের উপর কোনো প্রতিফলন, যেমন দেওয়াল। বেশ, আলো ফেললাম, এখানে ফেলি, সমান্তরাল আলোই ফেলছে। দুটো আলোই ফেললাম, তাহলে এটা হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দুর উপর অভিলম্ব টানবো, এটা টেনে দিও না প্লিজ, প্লিজ এটা টেনে দিও না, প্লিজ এটা টেনে দিও না। কেন? তার কারণ এই পয়েন্টে আমাকে একটা ট্যানজেন্ট অর্থাৎ স্পর্শক টানতে হবে। এই পয়েন্টটা তো সমতল নয় না, এই পয়েন্টটা তো এই খালের মধ্যে, এই পয়েন্টটা এইখানে আমি অভিলম্বটা টানতে পারবো না, তার জন্য আমাকে ট্যানজেন্ট টানতে হবে, স্পর্শক টানতে হবে। আচ্ছা, এই স্পর্শকের উপর আমি অভিলম্ব টানবো, তাহলে সেক্ষেত্রে অভিলম্বটা কোন দিকে হবে, কিরকম হবে? আমি জানি না বোঝাতে পারছি কিনা, আশা করবো বোঝাতে পারছি। তাহলে আলোটা অভিলম্বের সঙ্গে এই এত কোণে পড়েছে, তাহলে যাবে কোন দিকে, এই বরাবর অত কোণ করে। এটা হলো প্রতিফলিত রশ্মি। এবার এই পয়েন্টে পড়েছে, এটা হলো আপতন বিন্দু। এইটাও দয়া করে বলছি এখানে অবিলম্ব টানো না, এটা ভুল হবে। এটা কি এবড়ো খেবড়ো তল, তাহলে এই তলের এই পয়েন্টে আমাকে একটা স্পর্শক টানতে হবে, টানলাম। এরপরে অভিলম্বটা কিরকম হবে বুঝতে পারছি। এক্ষেত্রে অভিলম্বটা এটা, তাহলে এই ক্ষেত্রে 90, সরি, এটা হচ্ছে আপতন কোণ, এও এভাবে ওইরকম করে বেরোবে, এটা হলো প্রতিফলন কোণ। তাহলে দেখো এলো দুটো সমান্তরাল রশ্মি, গেল দুটো এমন রশ্মি যেটা বলার মানে সমান্তরালই নয়। দেখো 1 নম্বর আর 2 নম্বর প্রতিফলিত রশ্মিটা দেখো সমান্তরাল বটে, কেন নয়? এবড়ো খেবড়ো অমসৃণ তলের জন্য নয়। এবার তোমরা বলবে দিদি তাহলে এখানে কি প্রতিফলনের সূত্র প্রয়োগ হচ্ছে না? কেন হচ্ছে না? তোমার সামনেই তো প্রয়োগ করলাম, দুটোকে সমান করলাম, তোমার সামনেই হচ্ছে সব। প্রতিফলনের সূত্র কিন্তু এখানে আমি প্রয়োগ করেছি। তাহলে কেন আলাদা আলাদা হচ্ছে? অমসৃণ তলের জন্য।
তাহলে এটাকে বলে বিক্ষিপ্ত প্রতিফলন, এটাকে বলে নিয়মিত প্রতিফলন। তো নিয়মিত প্রতিফলনে আমরা নিজেদের মুখখানা দেখতে পাই, মানে প্রতিবিম্বটাকে দেখতে পাই, ইমেজটাকে দেখতে পাই, যেমন আয়নাতে। কিন্তু দেওয়ালের সামনে দাঁড়ালে কেন আমরা নিজেকে দেখতে পাই না? কেন? উত্তর কি বলবে তোমরা? কারণ আয়নাটা নিয়মিত প্রতিফলন ঘটে আর দেওয়ালে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। হ্যাঁ ঠিক আছে, ঘটে। তার জন্য আমরা নিজেদের ইমেজ বা প্রতিবিম্ব দেখতে পাই না কেন? প্রশ্নটা হচ্ছে এটা। প্রতিবিম্ব কখন দেখতে পাওয়া যায় বলতো? এই টপিকটার উপর আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যখন প্রতিফলিত রশ্মিগুলো ইন্টারসেক্ট অর্থাৎ কাট বা মিলিত হবে। সেটা তুমি বাস্তবেও মিলিত হতে পারো, আবার কাল্পনিক জগতেও হতে পারো। তো মেন কথা কাট করা বা মিলিত হওয়া, সেটা বাস্তবে হোক বা কাল্পনিক। যেই পয়েন্টে কাট করবে, যেই পয়েন্টে মিলিত হবে, সেই পয়েন্টেই আমাদের চোখ প্রতিবিম্ব দেখতে পায়, প্রতিবিম্ব তৈরি করে, সেখানে প্রতিবিম্বটাকে দেখতে পাই, ইমেজটাকে দেখতে পাই। তো এখান থেকে একটা জিনিস ধরতে পারছো, তাহলে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে যে প্রতিফলিত রশ্মিগুলো বের হচ্ছে তারা পরস্পর মিলিত, সেটা বাস্তবে হোক বা কি কাল্পনিক জগতে। তাই আমরা প্রতিবিম্বটাকে দেখতে পাচ্ছি, আমাদের নিজস্ব মুখটাকে দেখতে পাচ্ছি। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে যে প্রতিফলিত রশ্মিগুলো বের হচ্ছে তারা মিলিত হচ্ছে না, তারা কাট করছে না একটা পয়েন্টে, তাই আমরা প্রতিবিম্ব দেখতে পাই না। ছবি এঁকে বোঝাই, মুখে বললাম, ক্লিয়ার হবে? বেশ, দেখো আমি দুটো তল এঁকে নিলাম, একটা মসৃণ একটা অমসৃণ। আমি এই বিন্দুটার প্রতিবিম্ব দেখতে চাইছি, তাহলে একটা দর্পণ নিলাম, দর্পণের সামনে একটা পয়েন্ট নিলাম, একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটার প্রতিবিম্ব আমি দেখবো। আমরা দর্পণের সামনে সেই প্রতিবিম্বটা দেখতে পাই, লক্ষ্য করেছো? নিজেকে দেখতে পাও। একটা পয়েন্ট নাও, সেই পয়েন্টটাকে দেখতে পাবে তুমি, হ্যাঁ দর্পণের পেছনে তৈরি হয়েছে। তো ছবি এঁকে রে ডায়াগ্রাম করে আমি দেখাচ্ছি। তো এইখান থেকে অজস্র অসংখ্য আলোক রশ্মি এই দর্পণের উপর পড়বে, এই সমতল পৃষ্ঠার উপরে পড়বে। আচ্ছা, পড়লো। এগুলোকে কি বলা হয়? আপতিত রশ্মি। এবার প্রতিফলন করবে, তাহলে এই পয়েন্টে আমি একটা নর্মাল অর্থাৎ 90 ডিগ্রি কোণে অভিলম্ব টানলাম, প্রত্যেকটা পয়েন্টে টানলাম, এরপর প্রতিফলিত রশ্মিগুলোকে টান। এটা হলো প্রতিফলিত রশ্মি। এর ক্ষেত্রে এইটা হলো প্রতিফলিত রশ্মি, এর ক্ষেত্রে এইটা হলো প্রতিফলিত রশ্মি। তাহলে এরা কি বাস্তবে কখনো মিলিত হতে পারবে? পারবে কি? পারবে না। কখন মিলিত হতে পারবে? তুমি পেছন দিকে টানো, ঘুমাও, স্বপ্নের দুনিয়ায় যাও, কাল্পনিক জগতে যাও, মিলে যাবে। তো দেখো, টানতেই থাকো, হ্যাঁ এটা টানতে থাকো, বাহ মিলে গেল। প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে বাস্তবে মিলিত হোক বা কাল্পনিক জগতে মিলিত হোক, মোদ্দা কথা মিলিত হওয়া নিয়ে কথা, প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। তাহলে আমাদের চোখ সর্বদা চায় প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হোক। যদি পারে তো বাস্তবে না মিলিত দেখতে পেলেও কাল্পনিক জগতে তাকে মিলিত করে সে আমাদের চোখ প্রতিবিম্ব তৈরি করেই নেবেই নেবে। তাহলে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। এবং দেখো এই দর্পণ থেকে এর দূরত্ব যত হবে, এর দূরত্ব ততই হবে। ছবি আঁকাতে একটু ভুল হলেও হতে পারে, কারণ ডিস্টেন্সটা একটু চেঞ্জ হতে পারে, কারণ আমার হাত তো আর স্কেল নয়। তাই মোদ্দা কথা একটা পয়েন্টে মিলিত হয়েছে, প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে। এবার বিক্ষিপ্ত প্রতিফলন দেখা, এই পয়েন্টটারে আমি প্রতিবিম্ব আঁকবো। তো এই পয়েন্ট থেকে অজস্র অসংখ্য আলোক রশ্মি পড়বে। ফেললাম, মেন অভিলম্ব টানা, এটাকে আমি স্পর্শক টানলাম, এবার এখানে একটা অভিলম্ব টানবো, ঠিক আছে? টানলাম, এখানেও স্পর্শক টানি, টানলাম, এখানে টানলাম। জটিল লাগছে কি? জটিল কিন্তু করছি না আমি। অনেকে বলছে সহজ জিনিসটাকে জটিল করে বোঝাচ্ছে। আরে ভাই, ফিজিক্স ম্যাথ এমনিতেই জটিল, যেভাবে বোঝাচ্ছি
কোনো স্টুডেন্ট কিন্তু আমাকে বলে না যে জটিল করে বোঝাচ্ছ, আমার থেকে সিনিয়র মানুষজনই বলে। 2-3 জনকে দেখছি আমার পেজেই, ফেসবুক পেজে দেখছিলাম, ভিডিও ছেড়ে দিলাম, এত সহজ জিনিসটা জটিল করে পড়াচ্ছ ভাই, এটাকে আমি আর কিভাবে সহজভাবে পড়াবো বলে যাও। এই যে অনেকে জ্ঞান দেয় যে জটিল করে পড়াচ্ছ, নিয়ে জানে না, ভুল পড়াচ্ছ, তো পাশে ওই জিনিসটা লেখার পর তো এটা লিখে দেওয়া তো যেতে পারে যে সঠিক জিনিসটা কি, বা তুমি একটা ভিডিও বানিয়ে আমাকে দেখালে, বা আপনি একটা ভিডিও বানিয়ে দেখাতে পারেন যে তুমি এই জিনিসটা ভুল পড়িয়েছো, এই নাও আমি ঠিক পড়াচ্ছি। নিজে তো কিছু করবেন না, যে করবে তাকে পায়ে ধরে টানবেন। এই সংখ্যাটা খুবই কম, এগিয়ে নিয়ে যাওয়ার মানুষ সংখ্যা বেশি, কিন্তু তবু উত্তর দিচ্ছে না। আমি জাস্ট বলছি যে ভুল পড়াচ্ছেন, শুধু আমাকে না, অনেক অনেক টিচারকে, আমি টিচার নয়, সরি, মাফ করবেন, আমি টিচার না, আমি স্টুডেন্ট, তাই আমার শিখতে কোনো অসুবিধা নেই। এই ভুল পড়াচ্ছেন এটা না বলে, কোথায় ভুল হচ্ছে সেটা বলে দিলে আমি শিখে নেবো, তাহলে পরের বার আমি শিখে নিয়ে বোঝাবো। আর কঠিন করে পড়াচ্ছি, এটা কোন অ্যাঙ্গেল থেকে কঠিন করে পড়াচ্ছি আমি? হ্যাঁ, আমি কিছু গল্প দিয়ে পড়াই যেগুলো মানে মনে হয় যে না ছেলেটা বুঝতে পারবে। আমি অফলাইনেও কয়েকজনকে পড়িয়েছি, হ্যাঁ, পড়াচ্ছিও, তাদেরকে আমি গল্পের ছলেই পড়াই। তাদেরকে যখন পড়া ধরি না, তারা সব পড়া বলতে পারে। যদি তাদের কঠিন লাগতো তাহলে তারা বলতে পারতো না। তো ছোট বাচ্চারা বুঝে যাচ্ছে, কে বলবো, একটু বেশি লেগে গেলাম, যাই হোক। তো প্রতিফলিত রশ্মি কোন দিকে যাবে, এটা হলো প্রতি আপতন কোণ, হ্যাঁ। আমি স্টুডেন্টরা যদি বলে না যে কঠিন লাগছে, তাহলে আমি সত্যি বলছি, মাথা নত করে স্বীকার করবো যে ঠিক আছে, আমি পরের বার থেকে চেষ্টা করবো সহজ করে বোঝানো। কিন্তু আমাকে একটাও স্টুডেন্ট বলে না যে তোমার কঠিন লাগছে। তো আমি বলবো স্টুডেন্টদেরকে বলছি, কঠিন লাগলে তুমি অবশ্যই বলবে, আমাকে দিদি ভাববে, দিদি ভেবেই বলবে যে দিদি এখানে বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো গুরুজন, কোনো মানে যে এই ফিল্ডেরই নয়, সে যখন এই কথাগুলো বলে সত্যি খারাপ লাগে, খুবই খারাপ লাগে। বেশ, যেমন কোনো শিক্ষক যদি আমাকে বলে তুমি একটা জায়গাতে ভুল করেছো, আমি মাথা নত করে স্বীকার করবো, হ্যাঁ আমি ভুল পড়াচ্ছি, বা হ্যাঁ স্যার আপনি একটু বলে দিন আমি কি করব। যে এই ফিল্ডেই নয়, যে আর্টস এর ফিল্ড, সে আমাকে বলছে কঠিন পড়াচ্ছ, আরে ভাই কঠিন বলে তো তুমি আর্টসে গিয়েছো, সমঝা করো ইয়ার, সমঝা করো, এটা চাই। তাহলে এদিকে যাবে, এ বলতে প্রতিফলিত রশ্মি, এর ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি কোন দিকে যাবে, এদিকে যাবে। এই ক্ষেত্রে কোন দিকে যাবে, কোনটা বড় হয়ে গেল, হ্যাঁ, এরকম কিছু একটা যাবে। এবার প্রতিফলিত রশ্মিগুলোকে টানো পেছন দিকে, কারণ এইদিকে তো মিলিত হতে পারবে না, পেছন দিকে টানো, এটাও টানো। হ্যাঁ, উত্তর পেয়ে গেছো, যা করি, এটাও টানো। দিদি মিলে গেছে, এখানে প্রতিবিম্ব তৈরি হবে না, সমস্ত রশ্মিগুলো যে পয়েন্টে মিলিত হবে সেই পয়েন্টে প্রতিবিম্ব তৈরি হবে। এই রশ্মিটা তো কোথায় চলে গেল উড়ে, এই রশ্মি আর এই দুটো রশ্মি মিলিত, তার মানে প্রতিবিম্ব তৈরি হয়ে গেল না। এখানে কি হচ্ছিল, যতগুলো রশ্মি তুমি আঁকবে সমস্ত রশ্মিগুলো পেছন দিকে টানলে একটা পয়েন্টে মিলিত হবে, তবে প্রতিবিম্ব তৈরি হবে। বোঝাতে পারছি? তাহলে বিক্ষিপ্ত প্রতিফলনে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, তাই দেওয়ালের সামনে আমরা নিজেকে দেখতে পাই না, কিন্তু আয়নার সামনে, সমতল দর্পণের সামনে আমরা নিজেকে দেখতে পাই। বোঝাতে পারলাম? বেশ। আর রশ্মি চ্যুতিটা এখন বার করছি, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, আজকের মতো এই পর্যন্ত থাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভালো লেগে কথা বাদ দাও, যদি বুঝতে পেরে থাকো কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি এরপরে ভিডিও বানাবো, তাছাড়া আমি ভিডিও বানাবো না। যদি স্টুডেন্টদের কাজেই না লাগে, স্টুডেন্টরা যদি বুঝতে না পারে, আমার ভাই বোনেরা যদি বুঝতে না পারে, তাহলে আমার ভিডিও বানানোর কোনো প্রয়োজনই নেই। তবে আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে, যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই এই কথাগুলো শুনতে পাবে। তো বেস্ট অফ লাক, পড়তে থাকো, শিখতে থাকো, ব্যাস এইটুকুই। আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, যদি তোমরা বলো তবেই দেখা হবে, তাছাড়া ক্লাস 10 এর জন্য তো আমি ভিডিও বানাচ্ছি। বাই।